আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমরা উপস্থিত হয়েছি এলাহাবাদের সন্তান, আমাদের একজন জুলাই যোদ্ধা রয়েছে। সন্তান শহীদ তন্ময় জনি। তো এই জুলাই যোদ্ধা যিনি শহীদ হয়েছেন, তার বাবার সাথে আজকে আমরা কথা বলব। জুলাইয়ের বিষয়টা আসলে ব্যাখ্যা করবার কিছু নেই, আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন। তো আমরা শুধুমাত্র এই বিষয়টাকে ছোট করে তুলে আনতে চাইবো স্মৃতিতে রাখবার জন্য, যেন ইতিহাসটা হারিয়ে না যায়। তো ১ম এই জানতে চাইবো, ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম রানা। আচ্ছা শফিক ভাই, আমাদেরকে আপনি একটু বলবেন যে আমরা তো অনেক পরে জানতে পেরেছি যে আপনার ছেলে শহীদ হয়েছে। তো সেই দিনের ঘটনাটা কিভাবে ঘটেছিল? কি হয়েছিল? আসলে কি, সেদিনকার সকালবেলা সকালবেলা এরকম কথা ছিল আর কি, যে আমরা ১ কোটি জড়ো মানুষ শাহবাগে, মানে আমরা ইয়াতে যাব, বঙ্গভবনে যাব, তেরোগড়ে, মানে ওদিকে যাব, আমরা অগ্রসর হব। তো যাত্রাবাড়িতে এই একবারে টুল প্লাজার কাছ থেকে একবারে ব্যারিকেড দেওয়া। তো ব্যারিকেড দেওয়া, এই ছাত্র জনতা, লক্ষ লক্ষ জনতা, ছাত্র জনতা ধরেন যে অগ্রসর হচ্ছে ওদিকে, পুলিশরা গোলাগুলি করতেছে। আর কতক্ষণ পর পর একটা এমন ভাবে বিকট শব্দ হচ্ছে, যেমন মাটিটা সহ কাঁপে। আমি ওখানে, যুদ্ধ অবস্থা। হ্যাঁ, মানে উত্তেজিত অবস্থা। পোলাপাইন একবার ওদিকে দৌড় দেয়, পুলিশে একবার এইদিকে দৌড় দেয়, মানে এই অবস্থায় থমথমি অবস্থা। এই অবস্থায় যখন দেখাচ্ছে সারা বাংলাদেশে, যখন দেখাচ্ছে অচল হয়ে গেছে, দেখাচ্ছে সবাই ছেড়ে দিছে, যে মনে হয় আর মনে হয় আমরা মনে হয় বাঁচবো না। সেই সময় একমাত্র যাত্রা বাড়িয়ে ধরেন যে একবার যাত্রাবাড়ির ছাত্ররা একবার স্ট্রং ভাবে দাঁড়িয়েছিল। শুধু একমাত্র সারা বাংলাদেশে যদি ওই দিনকার যুদ্ধটা, আমি মনে হয় 5ই আগস্টের যে দিনটা, সেদিনকার যদি যাত্রাবাড়িতে এত এইভাবে এরা দমন না করতো, তাহলে এই দেশ জুলাই বলতে আর কোনো কিছু হতো না। আচ্ছা, সেদিনের ঘটনাটি একটু যদি সংক্ষেপে বলেন আরকি, আজ কি হয়েছিল? মানে সেদিনকে আমার ছেলে সকালে, আমি সকালে বেরিয়ে গেছি। তাই আমি সকালে বেরিয়ে গেছি, আমি তাকে ঘুমিয়ে রেখে গেছি। ঘুমিয়ে রেখে আমি হঠাৎ বাইরে গেলাম। আমি বললাম যে আমি নাস্তা খাবো। তাকে বলা হলো যে বাবা চলো আমরা একসাথে নাস্তা খাবো। আমরা এই কথা মানে এই কথা বলে সে শুধু এটাই বললো যে আমি আসতেছি। আসতেছি বলে সে আস্তে করে চলে গেল। আমি আবার পিছনে পিছনে গেলাম, তাকে রাস্তায় অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু না পাই আবার বাসায় এসে বললাম, কিন্তু সে আর আসে না। কিন্তু আমরা তো ঘন্টা বাই ঘন্টা অপেক্ষা করতেছি, মানে সে যেহেতু আসবে। এমন একটা পরিস্থিতি, এর মধ্যে কোথায় গেল? কোথায় সংখ্যার তো গেল? একটা বিষয় হ্যাঁ, থাকেই। সংবাদ। তা আমি সেই সময় তাকে অনেকবার যে জিজ্ঞাসা ফোন দিলাম, ফোনটা রিসিভ করছে না। হয়তো আমি মনে করছি মিছিলের মাঝখানে পড়ছে, হয়তো আন্দোলনের মাঝখানে পড়ছে, হয়তো মোবাইলের শব্দটা পাচ্ছে না। পাচ্ছে না, অনেক এই আওয়াজ কারণে হচ্ছে। আমি, আর বিকট শব্দ হচ্ছে, বা বাহিরে ঘর থেকেই মানে বিকট শব্দ হচ্ছে। তখন তো আশেপাশের বেশিরভাগ মানুষই রাস্তায় চলে আসছে। আমার এটা তো আশেপাশে কি ছোট ছোট ওই পিচ্ছি পিচ্ছি, যেটা ধরেন যে 8-10 বছরের, 7-8 বছরের এই ফুলাবান গুলো এইসব মানে হচ্ছে। কাউকে আসলে ঘরে রাখাটাই মুশকিল ছিল মানে সবাই। সবার কথা হলো যে সবাই যখন যাচ্ছে আমরাও যাই। কেউ গেছে দেখার জন্য, কেউ গেছে আন্দোলনের জন্য। হুম, হুম। কিন্তু সে এমন ভাবেই বলছে, যখন আমার বেলা বাজে তখন 12টা, তখন আমি আবার গেলাম। যাওয়ার পরে তাও খবর পেলাম না, তখনও উত্তেজনা চলছে। হুম, হুম। তখন আমি আবার চিন্তা করলাম যে যেহেতু সকালে নাস্তা খায় নাই, জোরক তো নিশ্চয়ই সে খাবার ভাত খেতে খাইতে আসবে। আসবে। তা আমি জায়গা বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবো। তখন আমার কাছে তখন মনে হয় 1টা 15 দিকে হঠাৎ একটা ফোন আসছে। 1টা 15 দিকে ফোন আসছে, আপনি একটু মেডিকেলে আসেন। আমি কোন মেডিকেলে আসবো? বলে যে আপনি দুলাইপাড় ডেল্টাল হসপিটালে আসেন। আমি বললাম ডেল্টাল হসপিটালে আমার কেউ নাই, এখানে আমার ছেলে ধরেন যে সকালে নাস্তা খায় নাই, সে আসবে, তাকে নিয়ে কটা ভাত খাবো। তখন সে এক পর্যায়ে, যখন আমার ফ্যামিলি সবাই ওখানে, তখন আমার মেয়ের বিয়ে ছিল 5 তারিখে, 9 তারিখে, সে মারা গেছে 5 তারিখে। তো মেয়েও ওখানে, ফ্যামিলিও ওখানে, সবাই ওখানে। তা আমি বলছিলাম যে, আমি যখন বলতেছি তখন ওরা যখন ওখানে, আমার হঠাৎ করে বলতেছে যে আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। তখন আমি আমার সাধারণ বুঝাইলাম যে আমি যদি এখন বলি তার মারে বা তার বোনেরে যে মানে এখন গুলিবিদ্ধ হয়েছে কিন্তু গুলিবিদ্ধ, মারা গেছে এটা তো তখনও জানা না না যায়নি। না না, মানে তখনও, এই খবরটাও ফ্যামিলিতে দিতে আসলে সংকোচ হ্যাঁ, ছিল যে তখন কিভাবে আমি জানাই। বলছি যে একটা কাজ করেন, করছে, ঠিক আছে আমি আসতেছি। তা আমার বাবুর মা বলতেছে তুমি কই যাচ্ছ? আমি বললাম যে আমি একটু দুলাইবার যাবো আর আসবো।
তো তাকে আর বলি নাই, বলে তো চিল্লান দিয়ে আর রোডে নামবে, হুম, হুম। যেহেতু যুদ্ধের একটা পরিস্থিতি খুব গোলাগুলি হচ্ছে, তো সবাই আমার আহত একটার সম্ভবনা জায়গাতে আরো ঘটনা ঘটে আরো যেতে পারে। বেশি, হ্যাঁ। তা আমি তাকে বলিনি, বাইরে বাড়িয়ে আমার শালাকে ফোন দিলাম, শাওন তুই কোথায়? আমার শালার নাম হচ্ছে শাওন। হুম, আমি বললাম যে শাওন তুই কোথায়? কয় আমি দুলাইপার। তো তুই তাড়াতাড়ি রেলটালে যা, তন্ময় নাকি গুলিবিদ্ধ হয়েছে। তা ও যাওয়ার আগে আমি বাইরের থেকে আমি আবার একটা অটো নিয়ে আমি ডাইরেক্ট চলে গেলাম ডেলডালে, যাই শুনি যে ওখানে নাই, নিচেঘাট ডেলডালের পাশে আর একটা মেডিকেল, ওখানে ওখান থেকে যাই জিজ্ঞাসা করলাম, তার কেউ তো বলতে পারে না, রিসিপশনে জিজ্ঞাসা করলাম যে ভাই এমনি এমনি একটা ফোন আসছিল, এখন এই রুগীগুলা কোথায়? কয় আর ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। তারপরে আমি ঢাকা মানে মেডিকেলে প্রাথমিকভাবে হ্যাঁ ওখানে নিয়েছিল, হ্যাঁ অবস্থা হ্যাঁ সংকটজনক হ্যাঁ, দেখে ওরা ঢাকা তারপরে আবার মেডিকেলে নিয়ে এখান থেকে রেফার করছে ঢাকা মেডিকেলে, যে ইমার্জেন্সিতে নিয়ে যান। হুম, হুম। এরা আবার এখান থেকে ইমার্জেন্সিতে নিয়ে আসে, আমি ফোন দিচ্ছি, ফোন আর ধরতেছে না। পরে লাস্টে আমি ঢাকা মেডিকেলে আবার চলে গেলাম, যে ইমার্জেন্সি রুমগুলো সবগুলোতে খোঁজাখুঁজি করলাম, পেলাম না। না পাওয়ার পরে আমি তো একটা মানে একটা এত মানে কত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বেডের মধ্যে শুয়ে আছে, মানে কারো চোখ নাই, মানে আহত কারো অবস্থায় সবাই এখানে আহত বসে থাকে। অবস্থায়, কেউ ঘাড় ভেঙে গেছে, কারো মাথায় গুলি লাগছে, কারো হাতে গুলি লাগছে, কারো পায়ে গুলি লাগছে। মানে এই অবস্থায় নিজের সন্তানকে খুঁজে বের এখন করাটা তো আমি আসলে আমি কষ্ট। শুধু আমি শুধু চিন্তা করতেছি যে সে যে জামাটা পরে গেছে, হুম, হুম। সই জামাটা দেখলে আমি চিনবো যদি চেনার রক্তাক্ত জন্য। হয়। আচ্ছা, আচ্ছা। পরে লাস্টে সব ইমার্জেন্সি রুম সবগুলা খোঁজার পরে পরে লাস্টে আমি ওই একটা কক্ষ ছিল ওই ঢাকা মেডিকেলের ভিতরে, ওইটার ভিতরে যাই দেখি যে আমার ছেলে ওখানে লাশ হয়ে পড়ে আছে। আমি সাথে সাথে পড়ে যাই। আমি যখন সাথে সাথে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে আমি আর কিছু বলতে পারি না, জানি যে অনেক মিডিয়া ওখানে ইয়া হয়েছে, যে আমার খুব জিজ্ঞাসা করতেছে। আমি বলতেছি যে আমি আমি মানে ঘুমেতে ওঠার পরে আমি আর ইয়া করতে পারছি না, তখন দেখি তার রক্তগুলা ইয়ার মধ্যে, যেটার মধ্যে শোয়াইছে সেটার মধ্যে রক্ত জমা, তো হুম। তা আমি নিজে নিজে এই আঙ্গুলটা, এই রক্তটার মধ্যে আঙ্গুলটা দিছি, যে তার মৃত্যুটা কতক্ষণ আগে হয়েছে। যদি এখন থেকে আধা ঘন্টা আগে হয়তো এই রক্তটা গরম ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে। তা এই আঙ্গুলটা যখন দিছি তখন দেখছি রক্তটা অনেক গরম, তাতে বুঝলাম যে মানে তার মৃত্যুটা বেশিক্ষণ হয় না। বেশিক্ষণ হয় নাই, কিন্তু ডেল্টালও মারা যায় নাই, এবং ওই মেয়ে পাশে যে গেছে ওইটাও মারা যায় নাই, কিন্তু সে মারা গেছে ঢাকা মেডিকেলে ঢাকা যাওয়ার মেডিকেলে পরেই। আসার পরে। আচ্ছা, আচ্ছা। পরেই সে ওখানে যাওয়ার পরেই মারা গেছে। পরে তো আর কি এই লাশ নিয়ে আসতেছি ব্রিজের উপর দিয়ে, যখন আমরা ঢাকা মেডিকেলতে আসতেছি, ব্রিজের উপরে আমরা গাড়িটা দেখছে, গাড়িতেও গুলি চালাইছে, গাড়িতেও গুলি চালাইছে, অ্যাম্বুলেন্সের গাড়ি, সেই গাড়িতে গুলি চালাইছে। তখন আমরা আমরা মাথা নিচু করে আছি, গাড়ি তো আর ব্রিজের উপর দিয়ে লাগবে না। হুম, হুম। তা আমরা তারপরে নিচু হয়ে তারপরে দুলাইপাড় যাই, তারপরে আমরা বাসায় চলে যাই। মানে আসলে ওই পরিস্থিতিতে তাকে আসলে এলাকায় আনার সুযোগ ছিল না। না নাইলে ওই তাকে সময়, কিন্তু আমরা যেটুকু জানি যে তার মাতুয়ালিতে বোধহয় না? না না ধনিয়াতে দিছি খবর দুনিয়াতে দিছি। নানাবাড়িতে। কিন্তু যেদিনকা যে 5 আগস্টে তার যে লাশটা আনবো, একটা বাবা জানে যে একটা সন্তান মারা গেলে তার লাশটা কখন, মানে সাথে সাথে ডিসিশন দেওয়া খুব কঠিন ব্যাপার। হুম, হুম, হুম। তারপর রাস্তাঘাটে এই পিলার গুলা, কারেন্টের পিলার গুলা ভালো রাখছে, অবরোধ আগুন করা লাগিয়ে ছিল রাখছে, মানে রাস্তা। অবরুদ্ধ করা ছিল, মানে তারা যে আনবো এমন কোনো পরিস্থিতি ছিল না। সেই কারণের তারপর মধ্যে আমাদের জানতে অনেক দেরি হইছে হ্যাঁ, যে আমরাও তারপরে বুঝতে আমি পারতেছিলাম না কি হইলো। জি জি তারপরে আমি মোবাইল তো আর কারোর সাথে তো কথা বলতে পারি না, হয়তো বাড়িতে গিয়ে অনেকে যোগাযোগ করার চেষ্টা করছে যে লাশটা আনলে ভালো হতো, হুম। কিন্তু আমারও ইচ্ছা ছিল যে আমার ছেলে লাশটা বাড়িতে দেব, কিন্তু আমি ওই রাস্তাঘাটের পরিস্থিতি দেখে পরিস্থিতির কারণে আসলে আমি আর সম্ভব হয় নাই সম্ভব আরকি। হয় নাই আর কি আনাটা। সেটাই। আসলে এমন একটা পরিস্থিতি কারো জীবনে আসুক সেটা আমরা কেউই চাই না। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি দেশের মোড় ঘুরিয়ে দেয়, দেশের অবস্থার পরিবর্তন ঘটায় এবং তাদের মাধ্যমেই আমরা আসলে একটা কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণ পাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শেষ সময়ে এসে আমরা তাদেরকেই ভুলে যাই। তো আমরা আশা করছি সবাই আমরা তাকে দোয়ায় শামিল রাখবো। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।